প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে একজন মজলুম নেতা রয়েছেন, যিনি জাতীয় সংসদের মাননীয় হুইপের দায়িত্ব পেয়েছেন। জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ উপু এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। ওভাবে আমি মজলুম নেতা বলেই শুরু করলাম এই কারণের জন্য, জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, মহান রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিয়েছেন। সবই কিছু কিন্তু উপরওয়ালার লীলাখেলা। আমরা যে প্রসঙ্গটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 5.5 মাস শেষ হয়েছে। একটা মহা সংকটকাল অবস্থায় এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। ভঙ্গুর অর্থনীতি, একদিকে রাজনৈতিক বিপর্যয়, আরেকদিকে অর্থনৈতিক বিপর্যয়, অন্যদিকে মধ্যপ্রাচ্য সংকটে সারা বিশ্বের একটা টালমাটাল অবস্থা। 5 মাসে কেমন করছেন সেই বিষয়ে আমরা আলোচনায় কিছুক্ষণ পরে যাব। কিন্তু আপনাকে পাবার পর আমার একটা মনের তাগিদ অনুভব করছে এবং দর্শকদের কাছেও নিশ্চয়ই আমার এই ধরনের একটা প্রত্যাশা তারা আমার কাছে করেছে যে আপনি আসলে তারা জানবার চেষ্টা করবে, যেটি বর্তমান ভারপ্রাপ্ত স্পিকার তিনি জাতীয় সংসদে একটা বক্তব্য দিয়েছেন। এই সংসদ হচ্ছে মজলুমের সংসদ। কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছে, কেউ গুম হওয়া থেকে এসেছে, কেউ জেল থেকে এসেছে, কেউ মৃত্যুর মুখ থেকে এসেছে। ওভাবে বলতে গেলে বলতে হয় যে আপনি নিজে মহান আল্লাহ তাআলার বিশেষ কৃপায়, বিশেষ রহমতে আপনি জীবন মৃত্যু সন্ধি করে, বিশেষ করে 2018 নির্বাচনে আপনাকে যখন হত্যার চেষ্টা করা হলো, আপনাকে যখন ঢাকায় নিয়ে আসা হলো এবং সেখানে হাসপাতাল থেকে আপনাকে গ্রেপ্তার করা হলো, আমরা সেই মজলুম মানুষ হিসাবে ওভাবে আপনার কাছ থেকে যদি সেই সময়টা একটু শুনতে চাই, তারপর আমরা আমাদের আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ। এবং আমার মজলুম হওয়ার, আসলে মজলুম শব্দটার সাথে অনেক কিছু জড়িত। সেখানে পরিবার হারানো, সন্তানের ভালোবাসা হারানো, মায়ের ভালোবাসা হারানো, ভাই বোনের ভালোবাসা হারানো, সমাজ থেকে বিচ্ছিন্ন, যখন মানুষ অসহায় হয়ে যায়, যখন মানুষ কোথাও আশ্রয় খোঁজে কিন্তু কোথাও আশ্রয় পায় না, তখন সেই ব্যক্তিটা হয়ে যায় মজলুম। আসলে আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, এই জাতির একটি কালো অধ্যায় আছে, একটি কালো জগৎ আছে, যে জগৎটা সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ মানুষই ওই জগৎ সম্পর্কে জানে না। শুধু যারা ভুক্তভোগী, কেবল তারাই বুঝতে পারে ওই জগৎটা কতটুকু নির্মম এবং কঠোর। আমি বলছি নির্মম এবং কঠোর। আজকে আমি একটি মুক্ত বাংলাদেশে, একটি মুক্ত পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থায় আমি আছি। মুক্ত অবস্থাটা কি, সেটা আমার মতো যারা ওই সময়ে ছিল মজলুম, তারা খুব ভালোভাবে ফিল করে যে আসলে মুক্ত জগৎটা কত কাঙ্ক্ষিত এবং কত সুন্দর। আপনারা জানেন গত 17 বছর এদেশে মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের ন্যূনতম বাঁচার অধিকারটুকু ছিল না। মানুষ, সেটা যে শ্রেণীর মানুষই হোক না কেন, মানুষগুলা এক অসহায়। আমি শুধু জেলের জীবনে মজলুম ছিলাম না, আমি বাহিরের জীবনেও মজলুম ছিলাম। আমার মতো এদেশের লক্ষ লক্ষ পরিবার মজলুম ছিল, কারণ তারা মিনিমাম জাস্টিফিকেশনগুলো এই দেশে ছিল না। আল্লাহর কাছে শুকরিয়া যে সে কঠিন দিনগুলো আজকে আমার সামনে, যারা সামনে বসে পার্লামেন্টে, আমার ডানে বায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবার থেকে শুরু করে এদেশের রিক্সাওয়ালা পর্যন্ত, প্রধানমন্ত্রী পরিবার থেকে রিক্সাওয়ালা পর্যন্ত, খেটে খাওয়া কৃষক পর্যন্ত, গার্মেন্টসের শ্রমিক, কেউ তো মিনিমাম মানে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু পেত না। সবাই একটা আতঙ্কের মধ্যে, একটা ট্রমার মধ্যে ছিল জাতি গত 15টি বছর। আল্লাহর কাছে শুকরিয়া, সেই জেল জীবনের কঠিন অবস্থা কি কতটুকু বলবো। অসুস্থ হয়ে ফ্লোরে পরে থাকতাম,
ন্যূনতম ট্রিটমেন্টটুকু পেতাম না, দেখতে পর্যন্ত আসতো না ডাক্তার। বারবার বলার পরও আসতো না, বারবার বলার পরও আসতো না, মৃত্যুর কাছাকাছি যে ডাক্তার আসতো। তারপর এসে কত রকমের ভৎসনা। এইটা আসলে জেল জীবনের এই বিভৎস জগৎ, আমি চাই না এই দেশের মানুষ আবার সেখানে যাক। কোনো পরিবার, কোনো মায়ের সন্তান সেখানে গিয়ে এরকম একটা জীবন, তার জীবনের একটা অংশ হোক, এটা আমি চাই না। আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশের প্রতিটি নাগরিক যেন ওই অন্ধকার জগৎটা, ওই বিভৎস জগৎটা যেন তাদের দেখতে না হয়। আর আমি একটা প্রসঙ্গে একটু আসি। আমাদের খুব ভালোভাবে মনে আছে 2018 নির্বাচনে, আপনার মাথায় এখনো দাগ আছে কিনা আমি কাছাকাছি গেলে বুঝতে পারবো, আপনাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই দিনকার একটু স্মৃতিগুলো, যদিও খুব বিভৎস স্মৃতি, একটু দর্শকদের যদি জানানো যায় বা আমরা যদি জানতে চাই, কিভাবে বলবেন আপনি? 2018 ইলেকশন যেটা ছিল, আপনারা জানেন সেখানে ভোটারবিহীন একটা নির্বাচন ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যাতে, ওদের মধ্যে ভয় ছিল যদি কোনো কারণে বিএনপির প্রার্থীরা যদি এলাকায় যেতে পারে আর সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার অধিকার পায়, তাহলে তাদের সেই মানে পাপিষ্ট গদি থেকে তারা আর ধরে রাখতে পারবে না। ভয় ছিল গদির, ভয় ছিল ক্ষমতার। সে কারণে তারা সেদিন এমন কোনো চিন্তা ছিল না তাদের মাথায়, বাকি যে কোনো উপায় হোক তাদেরকে ক্ষমতায় যেতে হবে। 2018 ডিসেম্বর ইলেকশন হয়েছে। আমি 24 ডিসেম্বর বাড়িতে যাই, তখন আমার সাথে 30 থেকে 40 হাজার লোক ছিল। আমি গণসংযোগে বের হচ্ছিলাম। ওই অবস্থায় আমাকে মেরে ফেলার জন্য সর্বহারা ভাড়া করে নিয়ে আসছিল, এবং এই পরিকল্পনা ছিল এমন যে যদি বিএনপির পরিবারের কাউকে যদি আমার মতো কাউকে যদি হত্যা করা হয় বা হত্যা করা যায়, তাহলে বাকি যারা প্রার্থী ছিল কেউ ভয় এলাকা যাবে না। এটা ছিল 18 ইলেকশনের একটা মূল পরিকল্পনা। তো আল্লাহ, দেশবাসীর দোয়া, আপনাদের দোয়া, আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছিল। আমাকে মাথায় কুপিয়ে, আমার এখন স্পাইনালের 3টা ডিস্ক এবং সার্ভাইকেলের 4টা ডিস্ক। আমি কিছুক্ষণ আগে গল্পে আপনি বলছিলাম যে আমি এখন সিভিয়ার একজন রোগী, পেশেন্ট হয়ে গেছি। আমাকে দেখতে মনে হয় আমি সুস্থ, আসলে আমি সুস্থ না। আমি এক কাত হয়ে ঘুমাতে হয়। আমার মাথায় এখন 22টা সেলাই। এই মাথায় 22টা সেলাই রক্তাক্ত অবস্থায় সেদিন আমাকে গ্রেফতার করা হয়। এবং আমাকে গ্রেফতার করার যে নাটক সেদিন তারা করেছে, ইউনাইটেড হসপিটালে 150 যৌথ বাহিনী, র্যাব সহ 150 যৌথ বাহিনী সেদিন আমাকে গ্রেফতার করার জন্য ইউনাইটেড হসপিটালে তারা ঘেরাও করে আমাকে অ্যারেস্ট দেখায়। অথচ আমি একজন মুমূর্ষু অবস্থায় রোগী ছিলাম। আমি ওদেরকে বলেছিলাম, তোমরা আমাকে যাই করো, আমাকে ট্রিটমেন্টটুকু দাও। কিন্তু সেদিনকার প্রশাসন আমাকে ওই অবস্থায়, আমার পাশে একজন নার্স ছিল, আমার কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না। আমি তখন একা এমন অবস্থায় ছিল, আমি বাথরুমে যাওয়ার মতো আমার শক্তি ছিল না। আমি তখন একজন নার্সকে ডেকে বললাম যে আপনি থাকেন, আমাকে একটু বাঁচান, আমি একটু পানি খেতে চাই। কারণ সেই শক্তিটুকু, এক গ্লাস পানি ধরার মতো শক্তি আমার সেখানে ছিল না। ওই অবস্থায় আমাকে তারা টেনে হিঁচড়ে আমাকে তারা গ্রেফতার করে আমাকে রিমান্ডে নিয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন নয়, 5 দিনের রিমান্ড নিয়ে যায়। এবং সে অবস্থায় আমি মাথায় 22টা সেলাই থাকা অবস্থায় ডক্টর আমাকে কোনো অবস্থায় ছাড়বে না। পরে তখনকার র্যাবের ডিজি, আপনারা জানেন পরবর্তীতে আইজি হয়, বেনজির আহমেদ,
এবং তখনকার প্রশাসনের ঊর্ধ্বতন হোম মিনিস্টার নিজে ফোন করেছিল ইউনাইটেড হসপিটাল এমডিকে যে তাকে যে কোনোভাবে হোক আজকে ছেড়ে দিতে হবে। যাই হোক, এগুলো আসলে ভাই, এগুলা কি কি বলবো, এই দেশের অন্ধকার জগৎটা, বললাম তো, ওই বিভৎস জগৎটা যেন কাউকে না দেখতে হয়। একজন মানুষের, একজন বন্দী, আপনি যে মজলুম বললেন, একজন বন্দির মিনিমাম চিকিৎসার মিনিমাম ইয়াটুকু সুবিধাটুকু ছিল না। মানে ফ্লোরে, অসুস্থ অবস্থায় ফ্লোরে ফেলে রাখতো। মানে আমি একজন শিক্ষিত মানুষ, আমি ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করে একটা, আমি রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক, যে আমি রাষ্ট্রের সংবিধানের প্রথম শ্রেণীর নাগরিক, আমাকে যে মর্যাদাটুকু সেদিন দেওয়া হয়েছিল ফ্লোরে রেখে, সত্যি আমি চাই না কোনো মায়ের সন্তান এই অবস্থায় এদেশের এই ছবিটা, এই চিত্রটা, বাংলাদেশের চিত্রটা দেখো। খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গত 15-16 বছরে আওয়ামী শাসন আমলের যে অন্যায়, দুর্নীতি, গুম, খুন, হত্যার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা, এবং আজকে যে অতিথি জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, রাখে আল্লাহ মারেকে, উপর আল্লাহর ইচ্ছার উপরে কিন্তু কিছু করবা না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় 22টি সেলাই নিয়ে সেখানে থেকে, হাসপাতাল থেকেই জোরপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে তাকে চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আল্লাহ রহম, হয়তোবা জুলাই অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের পরবর্তীতে আল্লাহ হয়তোবা অনেক মানুষকেই, এই যে আপনি বলছেন যে একটু নিঃশ্বাস নিতে পারছেন, একটু আলো বাতাস দেখতে পাচ্ছেন, সেটি হতে দেখতে পাচ্ছেন, তো সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে আপনারা সরকারে এসছেন এবং নিশ্চয়ই আপনারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং এর মধ্যে দিয়ে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন। এই যে বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা, একটা দুরবস্থার মধ্যে কিন্তু আপনাদের সরকার দায়িত্বভার গ্রহণ করেছে এবং লণ্ডভণ্ড অর্থনীতি, আমরা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া ছিল, আইন বিচার বলি, বিচার ব্যবস্থা বলি, সংবাদ মাধ্যম বলি, সব কিছুকেই। সে অবস্থায় 5.5 মাস কিন্তু হয়েছে, এখনও বলা যায় একেবারে নবাগত। আপনি এই সরকারের প্রতি মানুষের পাহাড় পরিমাণ প্রত্যাশা, যেটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু মানুষকে সে প্রত্যাশিত জায়গায় নেবার জন্য ভোটের আগেই বলছিল, আই হ্যাভ এ ড্রিম। সো আপনি কিভাবে দেখছেন যে সরকারের 5.5 মাসকে? আল্লাহর কাছে শুকরিয়া এবং বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে মানুষ 17 বছরের পরে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের উপর, সরকারকে, একটি গণতান্ত্রিক দলকে বেছে নিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, এবং মানুষকে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তারা এই বিধ্বস্ত অর্থনীতি, এই বিধ্বস্ত একটা ভঙ্গুর অর্থনীতি, একটা পঙ্গু সমাজ ব্যবস্থা, এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য বর্তমান মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি জনাব তারেক রহমানের উপর আস্থা রেখেছে। সেজন্য দেশবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। আমরা যাই বলি না কেন, আমরা রাজনৈতিক দলগুলা যে কথাই বলি না কেন, যে চিন্তাই ধারণ করি না কেন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। সেটা আমরা বারবার দেখেছি। এবারও বাংলাদেশের জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে, মানুষের আস্থার প্রতীক হিসাবে জনাব তারেক রহমানকে বেছে নিয়েছে। আপনারা দেখেছেন, আপনি নিজেও বললেন, সারা জাতি জানে না, সারা বিশ্ব জানে। তার মধ্যে মিডল ইস্টের যে ক্রাইসিস, পুরো পৃথিবী যেখানে অস্থিরতার মধ্যে ভুগছে, ব্যাংকগুলো শূন্য, একটা জাতির
শরীরের সমস্ত রক্ত হচ্ছে মানুষের, রাষ্ট্রের রক্ত হচ্ছে অর্থ, রাষ্ট্রের রক্ত হচ্ছে অর্থ। এই রক্ত যত মানে স্ট্রং থাকে, শরীরের অবস্থা তত শক্তিশালী থাকে। সেই অবস্থায় এই সরকারের অনেক বড় চ্যালেঞ্জ নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে উনি এক মুহূর্তের জন্য ভাবে নাই। এবং আপনারা দেখেছেন গত 5টি বছর প্রতিটা রন্দে যেখানে অব্যবস্থাপনা, যেখানে অনিয়ম, সেই অবস্থা থেকে দেশকে আবার একটা স্বাবলম্বী দেশ, আত্মনির্ভরশীল দেশ তৈরি করার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী গত 5টি মাসে আপনি দেখেছেন সে 3 থেকে 4 ঘন্টা ঘুমান। ওনার লাইফস্টাইল দেখেন, ওনার চিন্তা দেখেন, উনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে উনি গোছানোর চেষ্টা করছেন। এর মধ্যে উনি অনেকগুলা বড় বড় সাধারণ মানুষের কথা চিন্তা করে। আপনি দেখেছেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড করতেছে, প্রবাসী কার্ড চালু করছে, ইমাম মুয়াজ্জিম ভাতা দিয়েছেন, যেখানে আমরা শূন্য অর্থনীতি, কিন্তু তার মধ্যেও সে সুষম অর্থনৈতিক দেশ হিসাবে সুষম অর্থনীতিকে ধারণ করে উনি সমাজের প্রত্যেকটা সেক্টরকে অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। অবভিয়াসলি মানুষের প্রত্যাশাটা এত বেশি, কারণ হচ্ছে গত 17 বছর মানুষ এগুলা খুঁজছিল, কিন্তু মানুষ খুঁজে পায়নি। সে কারণে একসাথে মানুষের চাহিদাটা এত বেশি। অবশ্যই আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ। জি, আপনি বলছেন, সে সঙ্গে যুক্ত করতে চাই আসলে পরিচ্ছন্নতা কর্মীদেরও কিন্তু ঈদ উপহার দিয়েছে, যেটি আমাদের সবচেয়ে বড় একটা আশার জায়গা, যাদের নিয়ে কেউ কখনো ভাবেনি সেই জায়গাটা করেছে। ওভাবে একটা জায়গায় আসি, দেখেন আমরা প্রত্যেকটা বাজেটের পরে একটা জিনিস দেখি, আমার এই যতটুকুই বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখতাম যে লাল ব্যানার নিয়ে আগে রেডি করে রাখতো এবং সেখানে এই বাজেট মানি না। কিন্তু এবার বাজেটের কি হলো, এই বাজারের মধ্যে মানি না বলতে কোনো কিছু আমরা কোনো মিছিল স্লোগান সেমন কিছু দেখিনি। এবং এই বাজারের যে বিউটিটা, সেই বিউটিটা বাজেটটা অনেক বড় আকার করা হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের কথা যেটা আপনি বললেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। এবার বাজেটের পরে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হয়নি। এটি সরকারের এই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? কেন এই ধরনের এবারের বাজেটের পরে মানুষের মধ্যে ওই উদ্বিগ্নতা, দ্রব্যমূল্য সে হারে বাড়েনি? প্রথম কথা হলো যে আল্লাহ প্রত্যেকটি কাজে বরকত দেন কখন? যখন আপনার নিয়ত সহি থাকে আর আপনার চেষ্টাটা থাকে সর্বোচ্চ। মাননীয় প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন তখন উনি এগুলা নিয়ে বিভিন্ন সেক্টরে যারা স্কলার ছিল তাদেরকে নিয়ে উনি কখনো প্রত্যেক মুহূর্তে উনি ব্যস্ত থাকতেন এবং তার আলোকেই কিন্তু এখন দেশ চলছে। বাজেটটা কিন্তু ওনার চিন্তার একটা ফসল। আপনি যে বলছেন যে এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে প্রত্যেক বাজেটের পরে জিনিসপত্রের দাম বাড়ে। এই প্রথমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রথম বছরের বাজেটের জনগণ, এটা সর্ব সেক্টরের জনগণ এখানে প্রত্যেককে আনা হয়েছে। আপনি দেখেছেন যে মানুষের উপর করের বোঝা না বাড়িয়ে সব জায়গা থেকে সবাই চিন্তিত, পুরা অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সবাই চিন্তিত যে মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন। সব জায়গা থেকে ট্যাক্স রিবেট দিচ্ছেন, তাহলে উনি দেশ চালাবেন কিভাবে? কিন্তু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো এখানে কাজ করেছে। তার চিন্তা,
তার চিন্তার অনেস্টলি যে চিন্তা এই দেশকে নিয়ে, সেই চিন্তাটা তার এখানে ম্যাটার করেছে। অব্যবস্থাপনাগুলো উনি ফাইন্ড আউট করতে পেরেছেন এবং সেখানে সেখানে উনি সলিউশন দিয়েছেন। আপনারা প্রত্যেকটা বাজেটের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনি দেখেন, এবং উনি শুধু বাজেট ডিক্লেয়ার করে বসে নাই, প্রত্যেকটা মন্ত্রণালয়ের বাজেট কিভাবে খরচ করছে, বাস্তবায়ন হবে কিভাবে, এবং বাস্তবায়ন করবে এবং টাকাটা প্রপারলি খরচ হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু উনি সবচেয়ে বেশি এমফাসাইজ করে দিয়েছেন যে আমি যে কাজটা করব, কাজটার জন্য আমি বরাদ্দ দিয়েছি। উনি গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ে মিটিং করেছেন বাজেটের পরে, যে আমি যে টাকাটা দিয়েছি এটা আপনারা আমাকে ব্রিফ করেন, এই টাকাটা আপনারা প্রপারলি কিভাবে খরচ করছেন। মানে আমাদের বিষয়টা এরকম যে বাবা টাকা দিয়ে চলো বাজারে যাও, লিস্ট ধরায় দিত, ওই প্রত্যেকটা আইটেম অনুযায়ী আপনার বাবা গনে গনে নিত। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা সেক্টরেই, প্রত্যেকটা মন্ত্রণালয়ে বাজেট দেওয়ার পরেও উনি এই সুষম অর্থনীতিকে জনগণের প্রত্যেকটা মানুষ যাতে এর উপকারভোগী হয়, সেই জন্য উনি নিজেই প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে মিটিং করছেন, তার এখানে না, যে মিটিং করছেন, যেটা কখনো বাংলাদেশের ইতিহাসে হয়নি। সেই জন্য নিয়ত, আমি বললাম না আপনাকে যে নিয়ত যদি সহি হয়, সে কাজের বরকত আপনি আসবেই। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যেতে চাই এবং আমরা সরকারের যে 5-5.5 মাস অতিবাহিত হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং এই কথা বলতে গিয়ে প্রথমে যে বিষয়টি সেটি একটু আবারও জানিয়ে রাখি। আজকে যিনি আমাদের অতিথি জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি মহোদয়, যিনি মাননীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে তিনি কিন্তু বেঁচে এসেছেন। 2018 নির্বাচনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে ভাড়াটিয়া গুন্ডাদেরকে দিয়ে তাকে তার মাথার মধ্যে আঘাত করে 22টি সেলাইয়ের পরে তিনি কিন্তু হাসপাতালে ভর্তিরত অবস্থায় তারপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। সেরকম অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে তিনি দেখতে চান না। আমরাও প্রত্যাশা করি যাতে বাংলাদেশ সেই অতীতের এরকম যে মর্মমতা, যে বিভৎস, যে হত্যাযজ্ঞ, সেরকম অবস্থা যাতে ফিরে না যায়, এই প্রত্যাশাকে আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, মজলুম ব্যক্তিত্ব, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আজকে জাতীয় সংসদে তিনি গিয়েছেন, আজকে আমাদের অনুষ্ঠানেও এসেছেন আমাদের প্রিয় জাতীয় সংসদ সদস্য জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মহোদয়, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ। তাকে নিয়ে আমরা অল্প কিছুক্ষণ পরেই প্রথম বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসছি। প্রত্যাশক ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা ফিরে এসেছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন মজলুম জননেতা জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি মহোদয়, জাতীয় সংসদের মাননীয় হুইপ, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে নানা আলোচনার মধ্যে সরকারের যে 5 মাস অতিবাহিত করলো এবং সে ম্যাজিকের কথাগুলো আমরা বুঝলাম, এবং আমরা এটুকু বুঝতে পারলাম যে এবারের বাজেট এমন একটা বাজেট হয়েছে যে বাজেটের পরে দ্রব্য মূল্য বাড়া নিয়ে কোনো রকম কোনো লাল ব্যানার নিয়ে কোনো মিটিং হয়নি। তার প্রধান কারণ ছিল যে আমরা দেখেছি বাজারের পূর্বে অত্যাবশ্যকীয় পণ্যগুলোর উপর যে সম্পূরক কর সেগুলি প্রত্যাহার করা হয়েছে, এবং যারা এই ধরনের বাজারের পরে দ্রব্য মূল্য বাড়াতে পারে সে ধরনের বিষয়কে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছি। আমি মিস্টার মিয়া নুরুদ্দিন আহমেদ উপা, আমরা একটা প্রসঙ্গে এখন আসি, যেহেতু জুলাই মাস দ্রোহের মাস, রক্তাক্ত মাস, এবং 2 বছর পূর্ণ হতে আর মাত্র 2 দিন বাকি। আমরা হত্যাযজ্ঞের কথা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা কালো দাগ হয়ে থাকবে, বাংলাদেশের মানচিত্র থেকে কখনো মুছে যাবে না। আমরা যদি রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে আমরা ওয়াসিম যে চট্টগ্রামে তার কথা ধরি, এবং এভাবে অগণিত প্রায় 2000-এর মতো ছাত্র জনতা, শিশু পর্যন্ত হত্যার শিকার হয়েছে, 20-30 হাজার পঙ্গুত্ব বরণ করেছে। সে অবস্থায় আপনি ফিরে দেখা জুলাইকে আপনি কীভাবে দেখেন? যতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন, কি হত্যাযজ্ঞ চালিয়েছে, কিভাবে নির্যাতন করেছে, কিভাবে মানুষ খুন করেছে, ফিরে দেখা জুলাই নিয়ে আপনার বিশ্লেষণ কি? আসলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, সেটাকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাকে যেতে হবে 1/11 থেকে। এই যুদ্ধটা শুরু হয়েছিল 1/11-এর থেকে। 1/11-এর মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে রাজনীতি শূন্য করা, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা, এই দেশটাকে বিদেশ নির্ভর করা, বিদেশিদের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়া। এটা ছিল 1/11-এর মেন স্পিরিট।
এখন কোশ্চেন হলো 111টা কেন হলো? বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, পার্টির দায়িত্বে ছিলেন 2001 থেকে 2007 পর্যন্ত, 6 পর্যন্ত, সাথে তো ওইটা হলো। বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক কর্মসূচিতে উনি যান নাই। কখনো শীতে মুচড়ে পড়া মানুষের পাশে কম্বল নিয়ে গিয়েছেন, এবং আমরা যে পরিমাণ কম্বল দিতে পেরেছিলাম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশের ইতিহাসে এত শীতার্ত মানুষের পাশে এত কম্বল দিয়ে কেউ দাঁড়ায়নি। কখনো বন্যায় আক্রান্ত মানুষের পাশে, অসহায় মানুষগুলার পাশে মাননীয় প্রধানমন্ত্রী ছুটে বেরিয়েছেন। আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড আপনারা যা জেনেছেন, দেখেছেন, কিরণ ভাই আপনি নিজেও দেখেছেন যে ইউনিয়ন প্রতিনিধি সভা করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে একটা আমব্রেলার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে তৃণমূল থেকে সমগ্র দেশকে তিনি ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন, একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছিলেন তার রাজনৈতিক দক্ষতা এবং মানে দূরদর্শিতার মাধ্যমে। এবং রাষ্ট্র কাঠামো নিয়ে এখন দেখতে পাবেন, বা এখন দেখছেন আপনি, যে মাননীয় প্রধানমন্ত্রী এভাবে এখন কিভাবে দেশ চালাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে প্রশ্নটা করলেন যে কখনোই এরকম হয়নি বাজেট নিয়ে, বাজেটের পরে আন্দোলন হয় না, মিছিল হয় না, স্লোগান হয় না, প্রতিবাদ হয় না, এটা প্রথম দেখলাম। এই চিন্তাটা কিন্তু এই যে বাংলাদেশকে নিয়ে যে অর্থনৈতিক পরিবর্তনের যে ধারা, যে চিন্তা, ইনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা অনেক আগে করে রেখেছিলেন, হোমওয়ার্ক করা ছিল তার, অনেক আগে থেকে করেছিলেন, মানে এটা করা ছিল আমাদের। কিন্তু সেদিন মাননীয় প্রধানমন্ত্রী এটা জনগণের কাছে আসার মতো সুযোগ ছিল না। এই জাতিকে আমি আবার আল্লাহর উপর ভরসা করে বলতেছি, আমরা কনফিডেন্ট, আমরা পারবো ইনশাল্লাহ। আমি বলছি আপনাকে, আমার কথাগুলো পুরো জাতি শুনছে। আমি যতটুকু মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি বা তার সাথে আমি তার সাথে কাজ করে যতটুকু বুঝতে পেরেছি, তাকে যতটুকু বুঝি, ইনশাআল্লাহ আপনাকে জাস্ট ওয়েট করেন। উনি যে দেশটাকে কোথায় নেবে এটা দেখার জন্য আমি ওয়েট করতে বলছি আপনাদেরকে। আপনি একটা প্রসঙ্গ বলছিলেন যে 11-র সময়কার কথা এসে জুলাই হত্যার সঙ্গে একটু রিলেট করবার চেষ্টা করেছেন, এবং 11 যে নির্যাতন, নিষ্পেষণ, এবং আমরা দেখেছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে জোরপূর্বক তাকে হাসপাতাল থেকে ধরে নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, আপনি নিজেও স্পাইনাল কর্ডে আপনার আক্রান্ত হচ্ছে, আপনার ডিস্ক ছুটে গিয়েছে। সেই 11-র সেই সরকারের সেই জুলুম এবং জুলাই অভ্যুত্থানের সময়কার সে হত্যাযোগ্যটাকে, মানে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পূর্বের যে হত্যাযোগ্যটাকে একটু যদি বিশ্লেষণ করেন, আমরা এটা বিরতি দিয়ে যাব। আমি কিন্তু ওখান থেকে শুরু করলাম যে যুদ্ধটা কেন, এই যুদ্ধটা এদেশকে কেন এতগুলা মানুষকে 24-এর অভ্যুত্থানে এতগুলা মানুষকে কেন নির্মমভাবে প্রাণ দিতে হলো। এটার মূল কারণ ছিল এই মানুষগুলা, এদেশের জনগণ। আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। আপনি যেই হন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, মানুষ, বাংলাদেশের জনগণ তার সঠিক জিনিসটা সে সবসময় তারা বেছে নেন। 111 যে কারণে হয়েছিল, ঠিক ওই জিনিসটাই 111 করে দেশে রাজনৈতিক যে শূন্যতা তৈরি করেছিল, বিদেশি অপশক্তিগুলা, আমি এইভাবে বলবো, এদেশকে যেইভাবে একটা অন্ধকারের মধ্যে ফেলে রেখে গিয়েছে 111-এর মাধ্যমে,
তারই বহিঃপ্রকাশ হয়েছে, ফেসিস্ট হাসিনার জন্ম হয়েছে। 1/11 না হলে ফেসিস্ট হাসিনার জন্ম এইভাবে হয়তো হইতো না। 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখনও আমরা তাদের একটা বিভৎস চেহারা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই 2009-এর যে ইলেকশন হলো 1/11-এর পরে, আফটার 1/11, সেই বিভৎস যেই জাতি যেই রূপটা দেখলেন, এদেশে যে বিভৎসতা দেখলেন, এটা কিন্তু 1/11-এর ক্রিয়েট ছিল। যার কারণে এই স্বৈর শাসককে, এদেশের স্বৈর শাসকদের দিয়ে এদেশ পরিচালিত করবে, এইটাই ছিল 1/11-এর স্পিরিট। আর সেই বাংলাদেশের মানুষ, গণতান্ত্রিককামী মানুষ, তারা তাদের জীবন দিয়ে বারবার প্রমাণ করেছে যে এই দেশটা আমার। এটা 24-এ প্রমাণ করেছে। এটা 24-এর ছাত্র জনতা। আপনি দেখেন 24-এর আন্দোলনকে নিয়ে অনেকে অনেক কথা বলে। 24-এর আন্দোলনটা শুরু হয়েছিল 1/11 থেকে। 1/11-এর যেদিন হলো তারপর থেকে এই আন্দোলন শুরু হয়, ধীরে ধীরে দানা বাঁধে একসাথে। এই আন্দোলন কখনো পৃথিবীর আন্দোলন, কোনো আন্দোলন একসাথে দানা বাঁধে না। এই যে গত 17টি বছর এদেশের মানুষ যে হিমালয়ের মতো যে জগদ্দল পাথর বুকে চাপা রেখে, এদেশের মানুষ তার বাক স্বাধীনতা, তার গণতান্ত্রিক অধিকার, আর্থিক অর্থনৈতিক যে বৈষম্যের মধ্যে পড়ে গিয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছে। এই স্বৈর শাসককে হটিয়ে এদেশের মানুষ তাদের আসল রূপটা দেখিয়েছে যে না, এদেশের মানুষ প্রমাণ করেছেন এই দেশটা আমার। এবং আপনি দেখেন কিরণ ভাই, ওই আন্দোলনে আমরা যেভাবেই বলি না কেন, এই আন্দোলনটা ঘরের গৃহবধূ থেকে শুরু করে, স্কুলের বাচ্চা থেকে শুরু করে, রিক্সাওয়ালা পর্যন্ত শুরু করে, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা, পুলিশ পরিবার, আপনার সেনাবাহিনীর অফিসাররা, ইভেন যারা ইন সার্ভিস ছিল, তারাও সেদিন কিন্তু এই অভ্যুত্থানটার জন্য অপেক্ষা করেছিল এবং সময় মতো তো কিন্তু তারা হিটটা করে দিয়েছিল। সুতরাং এই আন্দোলন, এই অভ্যুত্থান, এটা আসলে শুরু হয়েছিল 1/11 দিয়ে এবং শেষ হয়েছিল 24-এর গণঅভ্যুত্থান দিয়ে। এবং এরকম আন্দোলন যুগে যুগে হয়। আপনার এইরকম আন্দোলন আপনি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন, কিন্তু সেই আন্দোলন এইরকম রূপ নেয়নি। এরশাদকে দেশ থেকে পালিয়ে যেতে হলো না। এরশাদ স্বৈর শাসক ছিল, সে এদেশ থেকে পালিয়ে গেল না, কিন্তু তার থেকেও এদেশের মানুষের কাছে ঘৃণিত এক ব্যক্তি, একটা দল, আমি বলতে লজ্জা করে যে এই দেশ থেকে একটা দলের, রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ, শীর্ষ পরিবার সহ এই দেশ থেকে চলে যেতে হলো পালিয়ে। এই রাজনীতিটা আমি কেন করব? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একদিন আমরা কথার প্রসঙ্গে উনি বলেছিল যে এই দেশটাকে কারো না কারো শুরু করতে হবে এই দেশের পরিবর্তনের জন্য, এবং সেই পরিবর্তনটা আল্লাহ, এই জন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই পরিবর্তনের শুরুটা বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর উনি আস্থা রেখেছে। এবং সেটা আমি আবার আল্লাহর উপর ভরসা রেখে বারবার একটা কথা বলছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণ বিজয়ী হবেই। কারণ কি, তাদের আস্থাটা, তাদের চয়েসটা, তারা পারফেক্ট লোকটাকে চয়েস করেছে। আপনার কাছে 1/11-এর মূল বিষয়টা আসলে আসলাম। 1/11-এর থেকেই কিন্তু বাংলাদেশের যে অবক্ষয় এবং রাজনীতি শূন্য করবার যে অপচেষ্টা, সেটি কিন্তু করা হয়েছিল। আমরা একটু আসতে চাই যে 5ই আগস্ট, যেটি আমাদের জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপিত হবে, কিন্তু যার কথা বললেন যিনি পালিয়ে গিয়েছে, এবং আমি জানি না মুজিব পরিবারের কেউই কিন্তু এই দেশে নেই, তারা 2-3 তারিখ থেকে পালানো শুরু করেছে, এবং সেটি নিশ্চয়ই তৎকালীন সাবেক পতিত প্রধানমন্ত্রী তার নলেজে ছিল যে তোমরা আগে চলে যাও, পরে আমি আসছি। সেই অবস্থায় 5 তারিখে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে তিনি একটি প্রেস কনফারেন্স রেখেছেন। আপনি মনে করেন 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনাদের 16-17 বছরের যে দীর্ঘ আন্দোলন, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন, সেই আন্দোলনের একটা দানা বাঁধবার পরে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে একটা মূল স্পিডের মধ্যে গুরুত্ব পেয়েছে।
5 তারিখে কি কোনো শঙ্কা করেন কিনা যে আওয়ামী লীগ, শেখ হাসিনা বা তার দল দেশের মধ্যে কোনো অরাজকতা তৈরি করতে পারবে কিনা দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে জুলাই অভ্যুত্থানে? আসলে বিষয়টা হচ্ছে, মানে এখানে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে ব্যাংক লুট করে, এদেশের মানুষকে মেরে গুলি করে কুপিয়ে আমাকে ক্ষমতা থাকতে হবে, এটা কেমন রাজনীতি হলো? আমি যদি এদেশের রাজনীতি করতে আসি কার জন্য? জনগণের জন্য। তো যে জনগণকে আমি কুপিয়ে, জনগণকে আমি মেরে ব্যাংক লুট করে এদেশ থেকে পালিয়ে যাব, তারপরে আবার এদেশকে নিয়ে রাজনীতি করার চিন্তা থাকবে, আমি তখন জেলে। 5 তারিখে আমি জেলে। জেলে 3 তারিখে যখন আর্মি হেডকোয়ার্টারে জেনারেলদের মিটিং ডেকেছিল, আপনারা দেখেছেন। সেই মিটিংয়ে তার আগের দিন থেকে গুলি চলছিল, সারা দেশে কারফিউ জারি ছিল। সেনাবাহিনীর অফিসাররা সেদিন দায়িত্বহীন কণ্ঠে তাদের দেশপ্রেমিক, তারা যে সেনাবাহিনী সেদিন তারা প্রমাণ করেছে, তারা বলেছে যে আমরা জনগণের উপরে, আমরা জনগণের সাথে আছি, জনগণের উপরে আমরা গুলি চালাতে পারবো না, আমরা জনগণের সাথে আছি। তারপর সেনাবাহিনী আইএসপিআর থেকে স্টেটমেন্ট আসলো যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সাথে থাকবে। 4 তারিখ উনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকলেন গণভবনে। উনি ক্ষুব্ধ হয়ে বললেন, শেখ হাসিনা যে তোমরা যে কোনো মূল্যে হোক এই সন্ত্রাসকে রুখে দাঁড়াও, আমি তোমাদের সাথে থাকবো, যে কোনো মূল্যে হোক। কিন্তু সেদিন তার এই বাক্য সেদিন মানুষ মানে নাই, বাংলাদেশ সরকারের সেনাবাহিনী সেদিন মানে নাই। তারা সেদিন সরকারের, জনগণের ছিল সেনাবাহিনী। আমি সেদিন সারা রাত, 4 তারিখ সারা রাত কেঁদেছি জেলখানায়। শুধু একটা কথা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আগামীকাল আর কোনো মায়ের বুক খালি করো না। উনি যেভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে হোক এই আন্দোলন, এই অভ্যুত্থান ঠেকাতে হবে, ক্ষমতা টিকে থাকতে হবে, আমার ক্ষমতা চাই। আমি সারা রাত কেঁদেছি। আমি মানে ওই যে মজদুম না, শুধু সেদিন আল্লাহর কাছে সিজদা করে সারা রাত আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের কষ্ট দিয়েছো ঠিক আছে, কিন্তু কোনো এই কষ্টের বিনিময়ে কোনো মায়ের বুক যেন কালকে যেন আল্লাহ গুলি না চলে, এই মাসুম বাচ্চাগুলো যেন আর এই বুলেটে আর এই রাস্তায় যেন লুটিয়ে না পড়ে। আসলে বড় নির্মম একটা দেশ, যে দেশটা এতগুলা মানুষ 71 এত লোক আত্মদানের বিনিময়ে একটা স্বাধীনতা পেলাম, একটা রক্তাক্ত পতাকা পেলাম, বাংলাদেশ পৃথিবীর বুকে দাঁড়ালো। তারা নিজেরা দাবি করছে যে এই দেশটাকে তারা স্বাধীন করেছে। স্বাধীনতার পক্ষে কম বেশি তাদের ভূমিকা ছিল, কিন্তু যে রক্তের বিনিময়ে দেশটাকে বা পৃথিবীর বুকে দাঁড়ালো, সেই দেশটার মানুষকে নিয়ে একটা দল, আবার সেটা এদেশেরই দল, এটা কেমন রাজনৈতিক দল হতে পারে ভাই? মানে লজ্জা। আমি এটা যদি চিন্তা করি, আমি সুস্থ না, আমি অসুস্থ। আপনি কেন রাজনীতিটা করতে আসবেন আবার এই দেশে, আবার মায়ের বুক খালি করার জন্য, আবার বাংলাদেশের ব্যাংক লুট করার জন্য? লজ্জার চরম শিখরে, মানে সর্বশেষ অবস্থায় যখন দাঁড়াবেন, তখন মানুষ এইভাবে চিন্তা করবে। আরেকটা জিনিস খুবই ভয়াবহ, একটা পাশের দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেখানে বসে আন্তর্জাতিকভাবে
সাজাপ্রাপ্ত হুম, হুম, একজন ব্যক্তি, তিনি একজন অপরাধী না, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, হুম, হুম, হুম। খুনি, সে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা কিন্তু আরেকটা নির্মমতা হুম, হুম। এদেশের মানুষকে দেখতে হলো। যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা যাদেরকে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বলেছি আমরা যা দিয়েছি এর চেয়ে বেশি কি পেতে পারে কিনা, তখন বলা হচ্ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবার চেষ্টা করব। আমি একটা কথা আবারও বলতে চাই যে জুলাই অভ্যুত্থান সেটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, ফ্যাসিস্টবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ১৬-১৭ বছরের যে আন্দোলনের ধারাবাহিকতা, সে ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জুলাই অভ্যুত্থান পেয়েছি এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, নারী, শ্রমিক সকল মানুষের, বৃদ্ধ, আবাল-বনিতা এবং একটি গৃহবধূরও কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল। সে অংশগ্রহণের মধ্যে দিয়ে কোনো একক ব্যক্তির বা একক দলের বা একক কোনো কৃতিত্বের এখানে নয়, এখানে ছাত্র জনতা সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ তাদের ১৭ বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফল হিসাবে কিন্তু আমরা আমাদের এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমে বিদায় করতে পেরেছি। আমরা সেই কথাগুলি আবারও শুনবো। একটা ছোট্ট বিরতি নিতে চাই। সেই বিরতির আগে আবারও জানিয়ে রাখি আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন, আমি বলবার চেষ্টা করছি, আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, মজলুম জননেতা, যিনি অনেক ভোটের ব্যবধানে তার এলাকায় জয়লাভ করেছেন এবং যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসেছেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ উপ এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। তিনি থাকবেন আবারও বিরতির পর আমাদের সাথে। আমরা ইস্পানী মির্জা শুভরাত্রিতে একটা শেষ বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম আজকের যিনি অতিথি রয়েছেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ উপ এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনীতির ভিতর বাহির নিয়ে আমরা কথা বলছিলাম, ১/১১ নিয়ে কথা বলছিলাম, ২৪-এর যে অভ্যুত্থানে সকল শ্রেণীর পেশার মানুষ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের মাধ্যমে যে জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে চেপে বসেছিল, সেটি বিদায়ের কথা আমাদের অতিথি তিনি বলবার চেষ্টা করেছেন এবং বারবার তিনি বলেছেন। আমি একটা প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের ২ বছরের প্রাক্কালে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে জুলাই পদযাত্রা করা হচ্ছে। নিশ্চয়ই প্রত্যেকের রাজনৈতিক অধিকার আছে এবং সেই অধিকারের মধ্যে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তার দলের নেতা কর্মীদেরকে ধৈর্য ধরবার জন্য, সহনশীল হবার জন্য, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি তরুণদের একটি দল, তাদের মধ্যে কেউ কেউ শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটি কি এই যে ফ্যাসিস্ট ফিরে আসবার যে সংখ্যাটি, যেটি আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, যারা একসাথে আন্দোলন করেছে, আপনার দল, আমাদের যারা বিশেষ করে সমাজ চিন্তক ছিলেন সকলে মিলে, সেই অবস্থায় এই তরুণদের দলের দু একজনের এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখেন? আসলে আমরা যখন সমাজে বসি, তখন কেউ যদি উচ্চস্বরে কথা বলে বা একটু কর্কশ ভাষায় কথা বলে, এখন আগে তাকে বলা হয়তো অন্য ভাষা, এখন বলা হয় তাকে ফেসিস্ট। হুম, আপনি ফেসিস্টের মতো কথা বলছেন। হুম, আমরা ২৪-এর যে স্পিড, সেটা ছিল কি, সেটা আমরা কখনো ফেসিস্ট আর হব না, হুম, হুম, ফেসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। সেটা আমাদের চিন্তায়, সেটা আমাদের ভাষা, সেটা আমাদের হাসি, সেটা আমাদের হাঁটা, প্রতি মুহূর্তে আপনাকে সেটা পরস্পৃত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি বলবো যে আমি ফেসিস্ট মুক্ত হয়েছি। এখন যারা ধরেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এখন কাউকে জেলে যেতে হচ্ছে না মিছিল করার অপরাধে, হুম, 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 গণতান্ত্রিক মুক্ত পরিবেশ, সবাই একটা আনন্দ ঘন অবস্থায় আছে। রাষ্ট্রের সার্বিক সীমাবদ্ধতার মধ্যেও সবাই একটা আনন্দের মধ্যে আছে। মানুষ অপেক্ষা করছে, মানুষ দেখতে চাচ্ছে, মানুষ সময় দিচ্ছে, মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারের উদ্দেশ্যটা কি, আসলে এই সরকার কি চায়। মানুষ গত 5 মাসের মধ্যে মানুষ বুঝতে পেরেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আচরণ দেখে, কথা শুনে, আপনারা লক্ষ্য করেছেন কিনা, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য এই পর্যন্ত একটা বক্তব্য কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে
মানে বিশুদ্ধার করেনি। উনি সার্বিকভাবে এই দেশটাকে কিভাবে একটা আত্মনির্ভরশীল অবস্থায় পৌঁছানো যায়, সীমাবদ্ধতাটুকু কাটিয়ে কিভাবে মানুষকে তার আশার জায়গাটায় পৌঁছে দিতে পারে, সেই জন্য মানুষ চেষ্টা করছে, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে। এখন জুলাই পদযাত্রা তাদের গণতান্ত্রিক অধিকার, সে করবেই। এই নিয়ে আমরা সরকার তাদের সার্বিক নিরাপত্তাও দিচ্ছে। এখন আসলে আমি তাদেরকে ওইভাবে দেখব না, আমি দেখব যে তারা এই বিশাল জগতে তারা কখনো আসেনি, দেখেনি, বুঝেনি, তাদের অভিজ্ঞতাটা কম, যার কারণে তারা বুঝতেছে না আসলে ভাষাটা কেমন হওয়া উচিত, চিন্তাটা কেমন হওয়া উচিত। এটা তাদের, আমি তাদেরকে দোষ দিব না, তাদের হয়তো বুঝার বা চিন্তার একটা ল্যাকিং আছে আর কি, যার কারণে তারা এইভাবে কথা বলছে বা চিন্তা করছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের সাথে তারা বা রাষ্ট্র ব্যবস্থার সাথে তারা কখনো ছিল না ওইভাবে যেভাবে এখন শুরু হয়েছে। আমি একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত দুইটা মানুষের মধ্যে যে পার্থক্য, সেটা তার চিন্তা, সেটা তার ভাষা, সেটা তার মানে চাহনিতে প্রত্যেকটা বিষয়ে ফুটে ওঠে একজন শিক্ষিত এবং একটা অশিক্ষিত মানুষের। আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার ভাষাটা তো অবশ্যই একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের মতো হবে যদি আমি পড়ে থাকি, আর আমার পরিবার থেকে যদি আমি কিছু শিখে থাকি। মানুষ তিনটা অবস্থা থেকে শিখে, পরিবার থেকে, একাডেমি শিক্ষা থেকে, আর বাস্তব মানে থেকে শিখে, দেখে শিখে। তো তাদের আমি মানে এই জায়গাগুলা তাদের চিন্তা করার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো আর কি। আমি আরেকটা বিষয় একটু আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে যিনি পার্শ্ববর্তী দেশে বসে 5 তারিখে ভাষণ দিবেন বলছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলছিলেন। তো এই ফিরে আসাটাকে যারা বিশ্লেষক তারা বলছেন এটা রাজনৈতিক ভাওতাবাজি বলে তারা উল্লেখ করছেন। আপনি আসলে শেখ হাসিনা, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যার ফাঁসির আদেশ হয়েছে, আরও অনেকগুলি বিচার হচ্ছে, তার ফিরে আসা নিয়ে আপনি আসলে কীভাবে দেখেন? তিনি কি ডিসেম্বরে আসছেন, না আপনার বা আপনার দলের পক্ষ থেকে এই বিষয়টাকে কিভাবে আপনারা ভাবছেন? ভাই, যে নেত্রী বা যে দলের শীর্ষ নেতা এদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীদের রেখে পালিয়ে নিজের পরিবারটাকে নিয়ে চলে গেল, একবার ভাবলো না যে তার দলের যে তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের সমর্থক বা কর্মী, তারা কার কাছে দাঁড়াবে? এক মুহূর্তের জন্য তারা যে নেত্রী চিন্তা করলো না, যে নেত্রী এই দলের নেতাকর্মীদের রেখে পালিয়ে চলে গেল, সেই নেত্রী আবার এদেশে ফিরে আসবে। আমার বয়স কম, অভিজ্ঞতা কম, আমাদের যারা বিদগ্ধ রাজনীতিবিদ তারা ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় না এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কারণ যদি এদেশের জনগণের প্রতি আস্থা থাকতো, এদেশের জনগণের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে তো সে পালাতো না। 2006-এর যে 1/11 হলো, 2007-এ আমার দলের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ থেকে পালিয়ে যান নাই। ইভেন দেন তার পরিবার থেকে একজন লোকও কিন্তু পালিয়ে যান নাই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে এবং তার একমাত্র সহোদর ভাই আরাফাত রহমান কোকো, তাদেরকে কিন্তু জোরপূর্বক দেশ থেকে পালিয়ে বা বের করে দেওয়া হয়ে গেল। তারা কিন্তু পালালো না। কারণ কি? কেন পালালো না? আর সে কেন পালালো? একটাই উত্তর, এদেশের জনগণের উপরে, এদেশের মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের, জিয়া পরিবারের একটা কঠিন বিশ্বাস এবং আস্থার জায়গা আছে।
এবং জনগণও সেটা বিশ্বাস করে। জনগণের সেই আস্থা এবং বিশ্বাসের কারণেই আমাদের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন এবং জিয়া পরিবারের কাউকে এই দেশ থেকে পালাতে হলো না। ঠিক উল্টোটা, ঠিক উল্টোটা, যারা পালিয়ে গেল তাদের সমস্যা কে ছিল? তখন প্রশাসনটা কার ছিল? বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম থেকে শুরু করে আপনার একজন কনস্টেবল পর্যন্ত কার ছিল? তাদের ছিল। তারপরও তাকে পালাতে হলো কেন? এমন কি কাজ করলো কিরণ ভাই? এমন কি কাজ করলো, এমন কি করলো বাংলাদেশে, এমন কি ঘটলো যার যার জন্য একটা দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তখন সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, তাকে এদেশ থেকে পালিয়ে যেতে হলো? একটাই ছিল, এদেশের জনগণের প্রতি তার যে আস্থা এবং ভালোবাসার জায়গাটা ছিল না, বিদায় তাকে পালাতে হলো। সেই প্রধানমন্ত্রী কিভাবে আবার দেশে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে দেশে আবার ফিরে আসে? তার মানে আপনি মনে করছেন যে তিনি আসার বিষয়ে যেটি বলছেন সেটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি, যেটি আপনি বলবার চেষ্টা করছেন। নিশ্চয়ই আমরা একেবারে শেষের দিকে যদি আসতে চাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলছি, আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলছি, আমরা বিএনপির 5.5 মাসের শাসন ব্যবস্থার কথা বলছি। আপনি একটু বলবেন কিনা, যেহেতু আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি, আপনার কর্মের কারণেই থাকতে হচ্ছে, এবং আমরা একটা বিষয় কিন্তু সংসদের একটা সৌন্দর্য দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী উঠে গিয়ে বিরোধী নেতার সাথে হ্যান্ডশেক করছেন, চা খাচ্ছেন, যেটি এই সংসদে কিন্তু আমরা কখনো দেখিনি। এই সংসদ ছিল একটি নাট্যশালা, ছিল গান গাওয়া হতো, একক ব্যক্তির একটা স্তুতি করা হতো, একজন ব্যক্তির নিয়ে সারাক্ষণ বন্দনা করা হতো। আপনি শেষ মুহূর্তে এই সংসদটা আসলে জনগণের আশা ভরসার জায়গা হতে পারবে কিনা, মানুষের যে আশা জায়গা নিয়ে যে বাতিঘর, সে বাতিঘর হতে পারবে কিনা, হুইপ হিসেবে আপনার কি প্রত্যাশা, আপনি কি মনে করেন? কিরবে আপনাকে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি দেখেছেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি যতদিন পার্লামেন্ট চলে মানে দিনের কর্মসূচির অধিকাংশ প্রোগ্রামগুলা তিনি পার্লামেন্টে দেন। এর আগে এরকম ইতিহাস ছিল না। এবং আমরা দেখতাম, সবসময় জাতি দেখছে যে পার্লামেন্টে কোরাম সংকট হতো। এই প্রথম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করলো বর্তমান সরকার, এবং সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একক চেষ্টা হয়েছে। আর সেটা হলো তার নির্দেশ, তার দলের এমপিদের প্রতি তার নির্দেশ ছিল প্রত্যেকটা অধিবেশনে এমপিদের উপস্থিত থাকতে হবে। এবং তিনি বলে শেষ করেন নাই, তিনি মনিটরিং করছেন, এবং তিনি নিজে রাষ্ট্রের সকল কাজ তিনি পার্লামেন্টে শেষ করেন, পার্লামেন্টে অফিস করেন, এবং তার চেয়ার থেকে পার্লামেন্টের হাউজে বসে তিনি অফিস করেন। আমরা খেয়াল করবেন মূল কারণ কি? পার্লামেন্টকে তিনি জনবান্ধব, আকাঙ্ক্ষার যেই জনগণের যে আকাঙ্ক্ষিত পার্লামেন্ট, একটা কার্যকর পার্লামেন্ট তিনি বানানোর উদ্দেশ্যেই তিনি পুরা রাষ্ট্র ব্যবস্থাকে পার্লামেন্টে নিয়ে গেছেন। পুরা রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রবিন্দু করছেন উনি পার্লামেন্টকে। এবং সেখানে উনি সরকারি দল, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও মানে প্রথম অধিবেশনে একজন আমাদের অপোজিশনের এক এমপি সাহেব অসুস্থ হয়ে পড়েন, আপনারা দেখেছেন। উনি নিজে তাদের লবিতে যেয়ে উনি নিজে ডাক্তার নিয়ে তার খোঁজখবর নেওয়ার জন্য, তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য নিজে গিয়েছেন। কেন? যে সেও তার একজন কলিগ। মানে তার যে এই সবাইকে নিয়ে চলার যেই আকাঙ্ক্ষা, সেটা তিনি তার কর্মের মাধ্যমে মানে প্রমাণ করেছেন একটা কার্যকর এবং জন আকাঙ্ক্ষিত একটা পার্লামেন্ট তৈরি করার জন্য। প্রদর্শক, সময় ফুরিয়ে গেছে, কখন কথা শেষ হয়ে গেল আমি জানি না। তারপরে বলতে চাই যে এই জাতীয় সংসদ যাতে এই 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়,
এই জাতীয় সংসদ যাতে আর কোনো কারণে নাটকের নাট্যশালায় পরিণত না হয়, এই জাতীয় সংসদ যাতে কোনোভাবেই একক ব্যক্তির কোনো বন্দনা বা স্তুতি এখানে না হয়, এই জাতীয় সংসদে যাতে দেশের মানুষের, দশের মানুষের সকল সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার কথাগুলো সেখানে পরিস্ফুট হয় এবং এই জাতীয় সংসদের মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাওয়ার যে প্রত্যয় আজকের মাননীয় হুইপ মহোদয় করেছেন, সেটি সেই জায়গায় আমরা প্রত্যাশিত হতে চাই। বিএনপির যে মূল মন্ত্র তারা বুকে ধারণ করে সবার আগে বাংলাদেশ, এবং এই বাংলাদেশ ফার্স্ট নীতিকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমরা জনাব তারেক রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তার মন্ত্রিপরিষদ এবং অন্যান্য এমপি, সরকারি দল যারা রয়েছেন, বিরোধী দল যারা রয়েছেন, প্রত্যেকেই আমরা মনে করতে চাই যে রাজনীতিতে মত থাকবে, দ্বিমত থাকবে, পাল্টাপাল্টি বক্তব্য থাকবে, যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, কিন্তু কোনোভাবেই এই যুক্তি বা পাল্টা যুক্তি করতে গিয়ে আমরা যে জুলাই আন্দোলনের যে স্পিড, জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডতে যাতে আমরা না বের হয়ে আসি, আমরা ফেসিবাদের উত্থানকে যাতে আমরা প্রশ্রয় না দিই। এবং সে কারণে আমরা মনে করি যে আজকে যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা তরুণদের দল রয়েছে, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহ আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, সে প্রত্যয় ব্যক্ত করতে চাই। তা না হলে ফেসিবাদ বিরোধী ঐক্য যদি বিনষ্ট হয়, তাহলে বাংলাদেশে আবারও কিন্তু সেই আমরা স্বৈরাচারের আগমন করতে পারি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের প্রিয় অতিথি জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মহোদয়, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পাহানী মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি।